আজকে তোমাদের সাথে রেখাচিত্র মুভির কাহিনী এক্সপ্লেন করতে যাচ্ছি। এই মুভিতে রেখা নামের একজন যুবতী মেয়েকে কোনো কারণ ছাড়াই খুন করা হয়। আর এই খুনের 40 বছর পর অপরাধীদের একজন ফেসবুক লাইভে এসে তার অপরাধ স্বীকার করে এবং খুনের সাথে জড়িত অন্যদের তথ্য ফাঁস করে দেয়। গল্পের শুরুতেই পুলিশ অফিসার বিবেককে দেখা যায়, যাকে অনলাইনে জুয়া খেলার জন্য সাসপেন্ড করা হয়েছে। এই সময়টা বিবেক বাড়িতেই পার করছে, তাই ভোরবেলা থেকে তুলে বিবেককে তার বাবার সাথে বিভিন্ন ধরনের কাজ করতে দেখা যায়। এদিকে তার সাসপেনশনের খবরটি এমনভাবে প্রচার করা হয় যে সে যেখানেই যায় সেখানকার লোকজনই তাকে চিনে ফেলে। এর জন্য সে অনেকটা অস্বস্তিতে পড়ে। এই সমস্যা থেকে বের হওয়ার জন্য সে অনেক চেষ্টা করতে থাকে। একদিন তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে নিয়ে এসপির কাছে যায় সাহায্যের জন্য, কিন্তু জুয়া খেলার বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে চলে যাওয়ায় এসপি তাকে কোনো সাহায্য করতে চায় না। এসপিকে অনেক বোঝানোর পর সে রাজি হয় এবং মালাকাপাড়া থানাতে বিবেককে পোস্টিং করিয়ে দেয়। এই থানাতে তেমন কোনো মারাত্মক কেস না থাকার কারণে বিবেককে সেখানেই পোস্টিং করানো হয়, যাতে লোকেরা সময়ের সাথে সাথে বিবেকের বিষয়টি ভুলে যায়। একদিকে বিবেক তার গন্তব্যে পৌঁছানোর জন্য বাড়ি থেকে বের হয়, অন্যদিকে রাজেন্দ্র নামের এক লোক, যে কিনা মরণ ব্যাধিতে আক্রান্ত, তাকে গাড়িতে বসে মদ খেতে দেখা যায়। রাজেন্দ্র ডাক্তার তাকে মদ খেতে নিষেধ করে, কারণ তার শরীরের অবস্থা বেশি ভালো ছিল না। রাজেন্দ্র বুঝে যায় তার হাতে বেশি সময় নেই, তাই সে এমন কিছু করবে যা গত 40 বছর ধরে তাকে যন্ত্রণা দিয়ে আসছে। রাজেন্দ্র তার গাড়িটি মালাকাপাড়ার কাছে একটি জঙ্গলের সামনে দাঁড় করিয়ে একা একা জঙ্গলের ভেতরে চলে যায়। সে তার ফোন থেকে ফেসবুক লাইভে গিয়ে তার জীবনের একটি সত্য ঘটনা শেয়ার করতে থাকে। সে জানায় 40 বছর আগে সে ও তার বন্ধুরা মিলে একটি যুবতী মেয়ের লাশ এখানেই লুকিয়ে রাখে। রাজেন্দ্রের কাছে মেয়েটি ছিল সম্পূর্ণ অপরিচিত এবং তার খুন হওয়ার কারণও তার কাছে স্পষ্ট ছিল না। রাজেন্দ্রের অপকর্মের সহযোগী ছিল ভিনসেন্ট ও ফ্রান্সিস নামের তার দুই বন্ধু। রাজেন্দ্র তার পাপের বোঝা হালকা করার জন্য খুনের কথা স্বীকার করে নেয় এবং মাথায় পিস্তল ঠেকিয়ে সেখানে আত্মহত্যা করে। বিবেক সবেমাত্রই মালাকাপাড়া থানায় জয়েন্ট করেছে। এর মধ্যেই তার কাছে রাজেন্দ্রের মৃত্যুর খবরটি চলে আসে, তাই সে এক মুহূর্ত দেরি না করে সে জঙ্গলে চলে যায়। আর সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও চলে আসে। তারা জানায় মাটি খুঁড়ে যদি কোনো কঙ্কাল পাওয়া যায় তাহলে তারা তদন্ত শুরু করবে। পরবর্তী সিনে ভিনসেন্টকে হাসপাতালে তার স্ত্রীর সেবা করতে দেখা যায়। ভিনসেন্ট ছিল বিখ্যাত এলিস জুয়েলার্সের মালিক। তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি রয়েছে। হসপিটালে ব্যস্ত থাকার কারণে বাইরে কি হচ্ছে এ ব্যাপারে ভিনসেন্টের কোনো ধরনের ধারণাই ছিল না। হঠাৎ তার ছেলে তাকে সেই লাইভ ভিডিওটি দেখায়। ভিনসেন্ট তার ছেলেকে বলে, এটি তেমন কোনো ব্যাপার নয়, সবকিছুই ঠিক হয়ে যাবে। এদিকে রাজেন্দ্রের দেখানো জায়গায় পুলিশ মাটি খননের কাজ শুরু করে। খননের এক পর্যায়ে হঠাৎ করে সেখানে বৃষ্টি নামে, এজন্য খনন কাজ বন্ধ রাখা হয়। অফিসাররাও সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু বিবেক সেখানে থেকে যায়। সে লক্ষ্য করে গর্তের পানিতে পুরনো কাপড়ের টুকরো ভাসছে। বৃষ্টি কমলে সে গর্ত থেকে পানি সরিয়ে পুনরায় খনন কাজ শুরু করে। অবশেষে তারা সেখানে একটি মানুষের কঙ্কাল ও নূপুর খুঁজে পায়। কঙ্কালটি পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে ফরেনসিক ডাক্তার জানায় এটি একটি মেয়ের কঙ্কাল। এদিকে বিবেকের কাজের প্রতি আগ্রহ দেখে এই খুনের তদন্ত টিমে তাকে নিয়োগ করা হয়। পরের দিন সকালে তদন্ত টিমের সকলকে যার যার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। বিবেককে রাজেন্দ্রের গ্রামের বাড়িতে পাঠানো হয় তার সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য। বিবেক প্রথমেই রাজেন্দ্রের ডক্টরের সাথে দেখা করে। ডাক্তার তাকে জানায় রাজেন্দ্রের শরীরের অবস্থা ছিল অনেক খারাপ, তবু সে অনিয়ন্ত্রিত জীবনযাপন করত। এরপরে বিবেক রাজেন্দ্রের স্ত্রীর সাথেও দেখা করতে যায়। বিবেক ফ্রান্সিস নামের অনেক লোকের সাথে এই কেস নিয়ে কথা বলে, কিন্তু কেসের সাথে জড়িত আসল ফ্রান্সিসের কোনো হদিশ পাওয়া যায় না। বিবেক সারাদিনই এই কেস নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু কোনো ধরনের সূত্র খুঁজে পায় না। কাজের সময় বিবেকের টিমের একজন তাকে জানায় ফ্রড কেসকে কি তারা মিসিং কেস হিসেবে ধরতে পারবে। বিবেক এতে অসম্মতি জানায়। বিবেকের গার্লফ্রেন্ড ছিল একজন সাংবাদিক। সে 40 বছরের পুরনো বিভিন্ন কেসের পেপার কাটিং সংগ্রহ করে বিবেককে দেয়। মিসিং রিপোর্টগুলো সূত্র ধরে বিবেক অনেক লোকের বাড়িতে খোঁজ নিতে যায়। সে সময় এক বৃদ্ধ লোককে খুনের জায়গায় পাওয়া নূপুর দেখালে লোকটি সেগুলো তার মেয়ের বলে দাবি করে। এর কিছুদিন পর খবর পাওয়া যায় মেয়ের মৃত্যুর খবর পেয়ে বৃদ্ধ লোকটিও মারা গিয়েছে।
কিন্তু ওই বৃদ্ধ লোকের সাথে খুনের স্থানে পাওয়া কঙ্কালের ডিএনএ ম্যাচ করে না। এতে বোঝা যায় ওই বৃদ্ধ লোকটির মেয়ে সেখানে খুন হয়নি। এর গ্রামের বাড়িতে যায়, সেখানে এক বৃদ্ধের সাথে কথা বলে সে জানতে পারে ভিনসেন্টের আসল নাম ভিনসেন্ট নয়, সে নাম বদল করেছে। ভিনসেন্ট অনেক সময় চার্চ থেকে অনেক টাকা চুরি করত। 40 বছর আগে চার্চে থাকাকালীন সময়ে তার সাথে এমন কিছু হয়েছিল যার জন্য ওই এলাকা ছেড়ে চলে যায় সে এবং এলিসা নামের একজনকে বিয়ে করে। বৃদ্ধের এই কথাগুলো শুনে বিবেকের কিছুটা সন্দেহ হয়, যার জন্য ভিনসেন্টকে জিজ্ঞাসাবাদ করতে বিবেক তাকে থানায় ডেকে আনে। রাজেন্দ্র সুইসাইড করার 2 দিন আগে ভিনসেন্টকে কল করেছিল। রাজেন্দ্র কেন তাকে কল করেছিল সেই ব্যাপারে বিবেক জানতে চাইলে ভিনসেন্টের পিএ জানায় রাজেন্দ্রের সাথে ভিনসেন্ট নয় বরং সে কথা বলেছিল। যেহেতু ভিনসেন্টের সাথে কথা বলার কোনো গুরুত্বপূর্ণ কারণ রাজেন্দ্র ছিল না, তাই পিএ ভিনসেন্টকে এ ব্যাপারে কিছু জানায়নি। সেখানে তাদের মধ্যে অনেকক্ষণ কথাবার্তা হয়। ভিনসেন্ট স্বর্ণের ব্যবসায়ী হওয়ায় তার অনেক নাম ডাক ছিল। খুনের কেসে তার জড়িত থাকার বিষয়টি মিডিয়ার লোকেরা তার কাছে জানতে চায়। বেশি কথা না বাড়িয়ে ভিনসেন্ট সেখান থেকে চলে যায়। ঠিক ওই সময়ই তার মনে পড়ে একজন টিম মেম্বার তাকে বলেছিল চিটিং কেসকে কি মিসিং কেস হিসেবে ধরা যাবে। আর এই সূত্র ধরেই বিবেক কেসটির নতুন মোড় খুঁজে পায়। বিবেক পুনরায় মালাকাপাড়া থানার কেস ফাইলগুলো আবার ভালো করে চেক করতে থাকে। সেই সময় চন্দ্রপান নামে এক লোকের করা মিসিং কেস খুঁজে পাওয়া যায়। চন্দ্রপান ছিল প্রোডাকশন হাউসের আর্টিস্ট সাপ্লায়ার। অনেক খোঁজাখুঁজি করার পর সে চন্দ্রপানকেও খুঁজে পায়। বিবেক তাকে চিটিং কেসটির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় এটা কোনো চিটিং কেস নয়, বরং এটা ছিল রেখা চিত্রম নামের একজন জুনিয়র আর্টিস্টের মিসিং কেস, যেটা তখনকার দায়িত্বপ্রাপ্ত অফিসার চিটিং কেস হিসেবে এন্ট্রি করেছিল। বিবেক চন্দ্রপানকে বলে রেখার চেহারা কি তার মনে আছে। তখন চন্দ্রপান তাকে একটি ভিডিও দেখায় যেখানে রেখাকে স্পষ্ট দেখতে পাওয়া যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রেখা চন্দ্রপানের কাছে এসেছিল ফিল্মের হিরোইন হতে, কিন্তু চন্দ্রপান তাকে জানায় ফিল্মের হিরোইন বানানো তার সাথের বাইরে। তবে রেখা যদি জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করে তাহলে সে অবশ্যই একদিন হিরোইন হতে পারবে। এরপর তাকে নানের চরিত্রে অভিনয় করার জন্য কস্টিউম দেওয়া হয়। সিন আবার বর্তমানে ফিরে আসলে দেখা যায় বিবেক তার অফিসারকে জানাচ্ছে কঙ্কাল থেকে যদি মেয়ের চেহারা তৈরি করা যেতে পারে তাহলে রেখার চেহারার সাথে মিলিয়ে দেখা যেতে পারে সেটা আসলেই রেখা কিনা। কেননা রেখা মিসিং হওয়ার জায়গা আর ওই কঙ্কাল পাওয়ার জায়গাটা প্রায় কাছাকাছি। এর সাথে ফিল্মে অভিনয় করেছিল। বিবেকের কথা মতো স্কেচ আর্টিস্ট কঙ্কালের ছবি তৈরি করে যার সঙ্গে রেখার চেহারাও মিলে যায়। তাদের মধ্যে একজন বিবেককে জানায় শুটিং শেষে রেখাকে তাদের সাথে দেখা যায়নি, কিন্তু সে একজন অপরিচিত নানকে রেখার সাথে দেখেছিল। রাজেন্দ্রের কল ডিটেলস চেক করার সময় তাদের হাতে একটি সিসিটিভি ফুটেজও চলে আসে। অন্যদিকে ভিনসেন্টের বিয়ে তাকে কঙ্কালের স্কেচটি দেখায়, যা দেখে ভিনসেন্ট রীতিমতো ঘাবড়ে যায়। তার চেহারায় ভয়ের চিহ্ন ফুটে ওঠে। খুনের তদন্ত বন্ধ করার জন্য ভিনসেন্ট তার বিয়েকে একজন পলিটিশিয়ানের কাছে পাঠায়। পলিটিশিয়ান ভিনসেন্টের কথা মতো এই কেসের প্রথম সাক্ষী চন্দ্রপানকে লোক লাগিয়ে খুন করে, কিন্তু সকলের কাছে দেখানো হয় চন্দ্রপান প্রচুর মদ খেয়ে রাস্তার ধারে ড্রেনে পড়ে মারা গিয়েছে। বিবেককে এই কেস থেকে সরিয়ে ট্রাফিক ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয় এবং ক্রাইম ব্রাঞ্চের হাতে কেস হ্যান্ডওভার করা হয়। ফরেন্সিক ল্যাব থেকে কঙ্কালটিও সরিয়ে নেওয়া হয়। এ সময় একজন অফিসার বিবেককে এই কেস নিয়ে মাথা না ঘামানোর জন্য হুমকি দেয়। ফরেন্সিক ডাক্তার বিবেককে এই কেসের আনঅফিসিয়াল তদন্ত করার জন্য অনুরোধ করে। পরের দিন সকালে ডিরেক্টর কামাল বিবেককে কল করে পার্লাচেরি নামে একজন সাংবাদিকের কথা বলে। সে জানায় রেখার ব্যাপারে এই সাংবাদিক তাকে সাহায্য করতে পারবে। বিবেক পার্লাচেরির সাথে দেখা করে তার কাছ থেকে একটি ম্যাগাজিন পায় যেখানে রেখা সহ আরো অনেকেরই ছবি ছাপানো হয়েছিল। ছবিটির সাথে সাথে বিবেক রেখার সেই কো আর্টিস্টের কাছে পাঠায়, কিন্তু সেখানে কোনো অপরিচিত কাউকে দেখা যায় না। বিবেক এবার বুঝতে পারে কেন ওই অপরিচিত নানকে কোনো ছবিতেই দেখা যায়নি, কারণ সে আসলেই একজন নান ছিল। এই ব্যাপারে খোঁজ নিতে বিবেক চার্চে চলে যায়। সেখানকার মাদারকে রেখার ছবি দেখাতেই মাদার রেখাকে চিনে ফেলে। বিবেক রেখার সম্পর্কে মাদারের কাছে জানতে চাইলে মাদার ওই দিনকার ঘটনা বিস্তারিত ভাবে বলতে থাকে। শুটিং এ যখন মেমথি আসে তখন রেখা দৌড়ে তাকে দেখতে যাওয়ার সময় তার কস্টিউম ছিঁড়ে যায়।
রেখা শুটিং স্পটের দর্জির কাছে তার কস্টিউম সেলাই করার জন্য নিয়ে গেলে দর্জি তার সেলাই করে দিতে রাজি হয় না। এবার রেখা ভীষণ চিন্তায় পড়ে যায়। শুটিং স্পটের পাশেই ছিল চার্চ। রেখা সেখানে গিয়ে সিস্টার এর কাছে একটি নানের ড্রেস চাইলে সিস্টার তাকে শর্ত দেয়, যদি সে ম্যামথির সাথে তার দেখা করিয়ে দেয় তাহলে রেখাকে সে নানের ড্রেস দিবে। রেখা কোনো কিছু না ভেবে তার শর্তেও রাজি হয়ে যায়। এরপরে সিস্টার শুটিং এর ওইখানে গিয়ে দেখে রেখা গানের রিহার্সেল করছে। সিস্টারের কাছে গিয়ে জানায় ড্রেসের জন্য সে সিস্টারকে মিথ্যা কথা বলেছে। সে একজন জুনিয়র আর্টিস্ট, এখানে তার কথার কোনো দাম নেই, তাই সে ম্যামথির সাথে কোনোভাবেই তাকে দেখা করাতে পারবে না। রেখার কথায় সিস্টার মোটেও রাগ করে না, বরং সে তার হাত ধরে টেনে ম্যামথিকে দেখার জন্য ভিড়ের মধ্যে ঢুকে যায়। আর কাছ থেকে ম্যামথিকে দেখতে পেয়ে সিস্টার ভীষণ খুশি হয়। সিস্টারের সাথে রেখার ভালো একটি সম্পর্ক তৈরি হয়েছিল। গানের শুটিং চলাকালে সিস্টার সেখানেই উপস্থিত ছিল। সে সময় হঠাৎ সেখানে বৃষ্টি নামে, যার জন্য গানের শুটিং বন্ধ হয়ে যায়। পরের দিন চার্চে একটি শুটিং ছিল। সিস্টার রেখাকে চার্চের কনভেনশনে থেকে যাওয়ার জন্য অনুরোধ করে। রেখাও সেখানে থাকতে রাজি হয়ে যায়, যে কারণে তার কোনো কো আর্টিস্টই সেদিন তাকে আর দেখতে পায়নি। তারপর সিস্টার রেখাকে চার্চে নিয়ে গেলে সকলের সাথে রেখার আলাপ হয়। রাতের খাবার শেষ করে সিস্টার রেখাকে একটি রুমে ঘুমাতে বলে। সেই রাতে ঘটে একটি অঘটন। সকলে ঘুম থেকে উঠে দেখে রেখা আর ঘরে নেই। আলমারিতে রাখা অনুদানের অনেকগুলো টাকাও মিসিং। সকলে এটা ভেবে নেয় যে রেখা অনুদানের টাকা চুরি করে পালিয়ে গেছে। কিন্তু এই ঘটনার পরে চার্চের কেউই রেখার নামে কেস ফাইল করেনি, কারণ ব্যাপারটা যদি জানাজানি হয় তাহলে চার্চের নামে অনুদানের টাকা আসা বন্ধ হয়ে যাবে। সিস্টার সেখানে থাকা আরো অনেকের বিষয়ে বলতে থাকে। সে জানায় তখনকার অনেকেই মারা গিয়েছে, কিন্তু পুষ্পাম নামের একজনের কথা তার মনে পড়ে। রেখা মিসিং এর ৩-৪ মাস পর সে চার্চের মাদারের সাথে ঝগড়া করে সেখান থেকে চলে যায়। সিস্টার থাঙ্গামা নামে একজনের কথা জানায়, যার ছেলে আলাপুজা গ্রামে বাস করত। তখনই বিবেকের মনে পড়ে রাজেন্দ্রের কল ডিটেলসেও আলাপুজা গ্রামের একজন ব্যক্তির ফোন নাম্বার পাওয়া গিয়েছে। বিবেক চার্চ থেকে বেরিয়ে আলাপুজা গ্রামের থাঙ্গামার ছেলে বেনুকে খুঁজতে বের হয়। বেনু ছিল মাতাল ও নেশাখোর। বিবেক প্রথমেই বেনু ও তার বন্ধুকে উত্তম মধ্যম দেয়। তারপর তাদেরকে জিজ্ঞাসা করে রাজেন্দ্রের সাথে তাদের কি সম্পর্ক ছিল। বেনু জানায় ৪০ বছর আগে যখন চার্চের শুটিং হচ্ছিল, তার বাবা সহ কয়েকজনকে চার্চ থেকে একটি লাশ নিয়ে জঙ্গলে মাটি চাপা দিতে দেখে। তখন সে ভেবেছিল এটি শুটিংয়েরই একটি দৃশ্য, কিন্তু যখন সিনেমাটি রিলিজ হয় এই দৃশ্য সে কোনোখানেই দেখতে পায় না। এরপর অনেক বছর চলে যায়, কিন্তু বিনু কিছুতেই এই ঘটনা ভুলতে পারে না। বেনুর বাবা যখন মৃত্যুশয্যায়, তখন বেনু তার বাবার কাছে সেদিনকার ঘটনা সম্পর্কে জানতে চাইলে সে টাকা চুরি ও লাশ লুকানোর কথা বলে দেয়। বিবেক তাদেরকে জানায় যদি তারা বাঁচতে চায় তাহলে যেন এসপি স্যারের কাছে গিয়ে সবকিছু খুলে বলে। সেখান থেকে বেরিয়ে বিবেক তার স্যারকে ফোন করে সকল ঘটনা খুলে বলে। যেহেতু তারা আর এই তদন্তের সাথে যুক্ত নেই, তাই সে বিবেককে কোনো প্রকার সাহায্য করতে পারবে না বলে জানিয়ে দেয়। তখন বিবেক বিনু ও তার বন্ধুকে এসপির কাছে নিয়ে যেতে চায় সাক্ষী হিসেবে। এরপর তার স্যারও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। পরের দিন যখন বিবেক বিনু ও তার বন্ধুকে আনতে যায়, তখন সে দেখে কেউ একজন তাদেরকে খুন করে দিয়েছে। সে দেখে বিনুর লাশ গাছে ঝুলছে এবং তার বন্ধুর লাশ পানিতে ভাসছে। কাজটি যে ভিনসেন্ট করেছে তা বুঝতে বিবেকের বেশি সময় লাগে না, কারণ বিবেক কোথায় যায়, কি করে, কার সাথে কথা বলে সবকিছু জানার জন্য ভিনসেন্ট তার পেছনে লোক লাগায়। এই ঝামেলা শেষ করে বিবেক যখন শুটিং এর ছবিগুলো দেখছিল, তখন সে ফ্রান্সিসের একটা ছবি খুঁজে পায়। ছবিতে দেখা যায় ফ্রান্সিসের একটি চোখ নষ্ট। রাজেন্দ্রের মৃত্যুর পর যখন বিবেক ফ্রান্সিসের খোঁজ করছিল, তখন সে এক চোখ নষ্ট একটি ছেলের দেখা পায়। বিবেক মনে মনে ভাবতে থাকে ফ্রান্সিস ঠিকানায় গিয়ে বিবেক আসল ফ্রান্সিসকেও দেখতে পায়, কিন্তু ফ্রান্সিস এই ঘটনার সাথে জড়িত কোনো কথাই বিবেককে বলতে চায় না। বিবেক ফ্রান্সিসকে জানায় খুনের সাথে জড়িত সকল সাক্ষীদেরকে কেউ খুন করছে। যদি সে এবং তার ছেলে প্রাণে বাঁচতে চায় তাহলে যেন সত্য কথা বলে দেয়। প্রাণের ভয়ে ফ্রান্সিস তখন সব সত্যি বলতে রাজি হয়ে যায়। ফ্রান্সিস জানায় ভিনসেন্টের আসল নাম বেকাচান্ড। ভিনসেন্ট চার্চের ফাদার এর অ্যাসিস্ট্যান্ট ছিল। যখন চার্চে কোনো ডোনেশন আসতো, ফাদার ভিনসেন্টকে সেই টাকা আলমারিতে রাখতে দিত, কিন্তু ভিনসেন্ট কখনোই পুরো টাকা আলমারিতে রাখতো না। সে সেখান থেকে কিছু টাকা সরিয়ে রাখতো নিজের জন্য।
একদিন টাকা সরানোর সময় পুষ্পাম নামের একটি মেয়ে তাকে দেখে ফেলে, আর তখন থেকে পুষ্পামকেও টাকার ভাগ দিতে হতো। ভিনসেন্ট ও পুষ্পাম দুজন দুজনকে পছন্দ করা শুরু করে দেয়। ভিনসেন্ট বলে চার্চ থেকে গিয়ে সে নতুন করে জীবন শুরু করতে চায়, যার জন্য তার প্রচুর টাকার প্রয়োজন। পুষ্পাম তাকে টাকা উপার্জনের রাস্তা করে দিতে চায়, কিন্তু শর্ত দেয় যখন ভিনসেন্ট চার্চ থেকে চলে যাবে তখন তাকে তার সাথে নিতে হবে। এরপর থেকেই পুষ্পাম রাতের আধারে চার্চের অনেক জিনিসপত্র চুরি করে ভিনসেন্টকে দিত, আর ভিনসেন্ট সেগুলো বিক্রি করত। এভাবে চলতে চলতে একদিন বেবি চাট্টান তাদেরকে দেখে ফেলে। তখন থেকে তারা তিনজনে একসাথে চুরি করতে থাকে। এমন ছোটখাটো জিনিস চুরি করে পুষ্পামের মন কিছুতেই ভরে উঠছিল না। তার নজর ছিল চার্চের অনুদানের টাকার দিকে। সে কথা ভিনসেন্টকেও জানায়। অনুদানের টাকা চুরি করতে ভিনসেন্টও রাজি হয়ে যায়। অনুদানের টাকা যে ঘরের আলমারিতে রাখা হতো সে ঘরে ঢোকার অনুমতি পুষ্পামের ছিল না, তাই সে রাতের আধারে মরা ইঁদুর রেখে আসে সেই ঘরে। সকালে ইঁদুরের পচা গন্ধে ওই ঘরে যখন কেউ ঢুকতে পারছিল না তখন পুষ্পামকে ডাকা হয় ঘর পরিষ্কার করার জন্য। এই সুযোগে পুষ্পাম সাবানের গায়ে আলমারির চাবির ছাপ নিয়ে নেয় আর আলমারি সাফ করার প্ল্যান করে ফেলে। কিছুদিন পরে চার্চের মাদার একটা কাজে বাইরে যায়, সেদিন আর সে চার্চে ফিরে আসে না। আর ওই দিনই পুষ্পাম একটি মাস্টার প্ল্যান তৈরি করে। সে রান্না করার সময় মাংসের তরকারিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। ঠিক ওই রাতে রেখাও চার্চে ছিল। খাবার পরিবেশনের সময় পুষ্পাম রেখাকে মাংস দিতে গেলে রেখা জানায় সে মাংস খায় না। এজন্য পুষ্পাম একটু চিন্তিত হয়। রাতে যখন সকলে ঘুমিয়ে পড়ে তখন পুষ্পাম রেখার ঘরে গিয়ে তার গলা টিপে ধরে। এতে যখন কাজ হয় না তখন শাড়ির আঁচল দিয়ে রেখার গলায় ফাঁস দিয়ে তাকে মেরে ফেলা হয়। যেহেতু ফ্রান্সিস ভিনসেন্টকে সন্দেহ করছিল তাই সে রাতে রাজেন্দ্রকে সাথে নিয়ে সে চার্চে গিয়েছিল। সেখানে গিয়ে তারা দেখে ভিনসেন্ট ও বেবি চাট্টান ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। ফ্রান্সিস ও রাজেন্দ্র মনে করে ভিনসেন্ট ও বেবি চাট্টান দামি কিছু জিনিস চুরি করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে, তাই তারা সেখানে ভাগ বসাতে চলে আসে। কিন্তু ঘরে ঢুকে তারা মেঝেতে একটা মেয়ের লাশ পড়ে থাকতে দেখতে পায়। ভয় পেয়ে তারা সেখান থেকে চলে যেতে চাইলে ভিনসেন্ট ও বেবি চাট্টান তাদেরকে এই বলে হুমকি দেয়, যদি তারা তাদেরকে লাশ লুকাতে সাহায্য না করে তাহলে মেয়েটিকে খুন করার অপরাধে তাদেরকে ফাঁসিয়ে দেবে। জঙ্গলে যখন তারা রেখাকে মাটি চাপা দিচ্ছিল সে সময় রেখা বেঁচে ছিল, কিন্তু তারা নরপশুর মতো রেখাকে জীবন্ত মাটি চাপা দিয়ে দেয়। আর আলমারি থেকে যে টাকাগুলো চুরি করেছিল সেগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেয়। পরের দিন সকালে রেখাকে খুঁজে পাওয়া যায় না, আর এদিকে আলমারিতে রাখা অনেকগুলো টাকাও গায়েব ছিল। তাই সকলে মনে করে রেখা টাকা চুরি করে পালিয়ে গিয়েছে। এই ঘটনার পর তারা বিভিন্ন সময় নানা অজুহাতে চার্চ ছেড়ে অন্যত্র চলে যায় আর নিজেদের মধ্যকার সকল যোগাযোগও বন্ধ করে দেয়। স্বীকারোক্তি দেওয়া শেষ হলে ফ্রান্সিস জানায় রাজেন্দ্র আর সে যে মেয়েটির লাশ দাফন করেছিল তার পরিচয় তারা জানতো না। তাই পুলিশ যে মেয়েটির কঙ্কাল পেয়েছে সেটি রেখার কিনা তা ফ্রান্সিস নিশ্চিতভাবে বলতে পারবে না। এদিকে বিবেক সন্দেহ করে ভিনসেন্টের স্ত্রী এলিসি হলো পুষ্পাম, আর এটি নিশ্চিত হওয়ার জন্য বিবেক হসপিটালে গেট উইল সুন পুষ্পাম নামে একটি ফুলের তোড়া পাঠায়। এলিস পুষ্পাম নাম লেখা দেখে অসুস্থ হয়ে পড়ে, যা দেখে ভিনসেন্ট এগিয়ে আসে আর দেখে ফুলের তোড়ায় পুষ্পামের নাম লেখা। ফুলের তোড়াটি কে পাঠিয়েছে তা দেখার জন্য ভিনসেন্ট রেগে মেগে কেবিনের বাইরে চলে আসে। এতে করে বিবেক নিশ্চিত হয়ে যায় যে এলিসই আসলে পুষ্পাম। এলিস যে পুষ্পাম তে করে বিবেক একেবারে নিশ্চিত হয়ে যায় যে এলিসই পুষ্পাম। সকল এভিডেন্স একত্রিত করে বিবেক এসপির কাছে নিয়ে যায় আর তাকে সবকিছুই খুলে বলে। এসপি তাকে জানায় খুনিদের আসল পরিচয় বের করার চাইতেও বেশি জরুরি তারা যে কঙ্কালটি পেয়েছে সেটি আসলেই রেখার কিনা তা জানা। এদিকে বিবেক পুষ্পাম ও ভিনসেন্টের ব্যাপারে সবকিছু জেনে ফেলায় পুষ্পাম ভিনসেন্টকে বলে সে যেন লোক লাগিয়ে বিবেককে মেরে ফেলে। স্ত্রীর কথা মতো ভিনসেন্ট বিবেকের গাড়ির অ্যাক্সিডেন্ট ঘটায়, কিন্তু উপরওয়ালার অশেষ রহমতে বিবেক সেবারের মতো বেঁচে যায়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। বিবেকের গার্লফ্রেন্ড রেখাকে নিয়ে তার পত্রিকায় একটি আর্টিকেল লিখে, যে লেখাটি জগদীশ নামে একজন অভিনেতার চোখে পড়ে। জগদীশ বিবেকের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চাইলে বিবেক ও তার গার্লফ্রেন্ড তার সাথে দেখা করতে যায়। জগদীশ জানায় তার ক্যারিয়ারের শুরুর দিকে রেখা নামের একজন মেয়ের তাকে বেশ কয়েকটি চিঠি লেখে। রেখা চিঠিতে জগদীশের অভিনয়ের অনেক প্রশংসা করত। চিঠিতে রেখার যে ঠিকানা লেখা ছিল জগদীশ সেই ঠিকানা বিবেককে দিয়ে দেয়। বিবেক আর তার গার্লফ্রেন্ড সেই ঠিকানায় গিয়ে দেখতে পায় সেটা আসলেই রেখার বাড়ি।
রেখার পরিবারের মধ্যে তার ছোট বোন ছাড়া আর কেউ বেঁচে ছিল না। রেখার ছোট বোন বিবেককে জানায় 1980 সালের দিকে তারা এই এলাকায় আসে। আসার পর থেকেই রেখা ফিল্মের হিরোইন হওয়ার স্বপ্ন দেখা শুরু করে। তাই সে ম্যাগাজিন ঘেটে বিভিন্ন অভিনেতাদের ঠিকানা খুঁজে তাদেরকে চিঠি লিখত। একদিন জগদীশের লেখা একটি চিঠি রেখার বাবার হাতে পড়লে রেখার বাবা তার উপর ভীষণ রাগ করে তার গায়ে হাত তুলে। আর সেই রাতেই রেখা কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যায়। বিবেক কঙ্কালের সাথে পাওয়া নুপুরগুলো রেখার বোনকে দেখায়, যেগুলো দেখে রেখার বোন বলে এই নুপুরগুলো রেখাকে তার মা উপহার দিয়েছিল। এরপর এসপি ভিনসেন্টের ছেলেকে তার মা বাবার আসল পরিচয় জানিয়ে দেয়, যা জানার পর ভিনসেন্টের ছেলে তার বাবা মাকে ঘৃণা করতে শুরু করে। পুষ্পাম বুঝে যায় তাদের আর বাঁচার রাস্তা নেই, তাই সে ভিনসেন্টকে বলে সে যেন তাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দেয়। পুষ্পামের কথা মতো ভিনসেন্ট পুষ্পামকে মেরে ফেলে, আর এদিকে ভিনসেন্টের নামেও অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়। খুনের তদন্ত শেষে বিবেক রেখার বোনকে একটি খাম দেয়, যার ভেতরে ম্যামথির অটোগ্রাফওয়ালা একটি ছবি ছিল, আর এটি ছিল রেখার শেষ ইচ্ছা। এরপরই মুভির পরিসমাপ্তি ঘটে।